ওকে, সো আজকে আমরা আলোচনা করবো আজকে ক্লাসটা আমাদের হবে সামারি রাইটিং নিয়ে। সামারি রাইটিং হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট ফার্স্ট পেপার জন্য 10 মার্কস এর কোয়েশন। সো এইখানে যেহেতু 10 মার্কস এর কোয়েশন, একটু সিরিয়াস হওয়া দরকার, তাই না? তো আজকে ক্লাসে সামারি রাইটিং নিয়ে আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ কিভাবে সামারি রাইটিং শুরু করতে হয়, কিভাবে শেষ করা লাগে, ইভেন কিভাবে আমাদের কোন কোন বিষয়গুলো সামারি রাইটিং এর ক্ষেত্রে মাথায় রাখা লাগে, এবং কিভাবে মানে প্রস্তুতিটা কিরকম হবে। তো স্টেপ বাই স্টেপ আজকে আমরা সামারি রাইটিং নিয়ে আলোচনা করব। তো সামারি রাইটিং এটা হচ্ছে তোমাদের প্রথমে আমার জানা দরকার আসলে সামারি রাইটিং কি, মানে সরি, হোয়াট ইজ সামারি। হ্যাঁ, সামারি মানে কি? তো এখানে একটা ডেফিনেশন আছে ইংলিশে, আমরা ডেফিনেশন এটা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো আসলে সামারি কি এবং সামারি আমাদের কিভাবে লেখা উচিত। হ্যাঁ, তো সামারি মানে হচ্ছে, সামারি ইজ এ শর্ট অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট, অথবা দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট। একটা ক্লিয়ার স্টেটমেন্ট অথবা কোনো টেক্সটের মেইন আইডিয়া, অর্থাৎ একটা টেক্সটের গুরুত্বপূর্ণ অংশটুকু, মানে সম্পূর্ণ না, একেবারে টপ টু বটম সবকিছু না, একটা টেক্সটের মেইন বস্তু, মেইন আইডিয়া, অথবা একটা স্টোরি, কোনো আর্টিকেল, স্পিচ, অথবা কোনো প্যাসেজ, এইগুলোর মেইন আইডিয়াকে বলা হয় কি স্টেটমেন্ট। যেহেতু মেইন আইডিয়া, সেক্ষেত্রে বোঝাই দরকার যে স্টেটমেন্টের মধ্যে কি হবে না। খেয়াল করো, ইট প্রেজেন্টস দি ইম্পর্টেন্ট পয়েন্টস ইন ফিউয়ার ওয়ার্ডস উইদাউট আননেসেসারি ডিটেলস অর এক্সাম্পলস। এখানে বলেই দিছে যে এখানে এটা কি করে, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে কি করে, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে হাইলাইট করে। কিভাবে হাইলাইট করে? খুব ডিটেল না, এখানে বলছে দেখো, ইন ফিউয়ার ওয়ার্ডস, অর্থাৎ কি, অল্প কিছু শব্দ দিয়ে। এবং তুমি কি করতে পারবে না, উইদাউট আননেসেসারি ডিটেলস অর এক্সাম্পল, তুমি এখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য আনতে পারবে না, এবং কোনো ধরনের এক্সাম্পল ইউজ করতে পারবে না। তো একটা সামারি হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা শর্ট, অথবা শর্ট এন্ড ক্লিয়ার স্টেটমেন্ট, অথবা বলতে পারো কোনো টেক্সটের মেইন বস্তু, মেইন আইডিয়া, অথবা কোনো স্টোরি, কোনো আর্টিকেল, কোনো স্পিচ, অথবা কোনো প্যাসেজের মেইন আইডিয়াকে বলা হয় কি সামারি। সামারি নর্মালি তোমাদেরকে আরেকবার সামারি কি জিনিস বোঝানো যায়। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা গল্প পড়ছো। হ্যাঁ, একটা গল্প ধরো, যেটা পড়তে তোমার সময় লাগছে 1 ঘন্টা, কিংবা লাগছে আধা ঘন্টা, কিংবা ধর 10 মিনিট সময় লাগছে একটা গল্প পড়তে, 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা একটা গল্প তুমি 10 মিনিট, 10 মিনিটে পড়লা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি এই গল্পটুকু আমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলো, মানে এখানে কি হয়েছে, কি নিয়ে ঘটনা এটা, মানে শেষে কি হয়েছে, যদি তোমাকে এই প্রশ্ন হবে, তুমি কি করবে? তখন তখন দেখা যাবে কি, তুমি নর্মালি, তোমাকে বলতে হবে না, তুমি এমনিতেই অটোমেটিকলি তুমি এমন ভাবে ডেসক্রাইব করবা যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি দেখবা শেয়ার করতেছো। এবং এর মানে হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতেছো, অপ্রয়োজনীয় তথ্যগুলো তুমি অটোমেটিকলি বাদ দিয়ে দিবা। তো দেখবা 10 মিনিটের গল্প, যেটা তুমি, যে গল্পটা পড়তে তোমার 10 মিনিট লাগছে, তুমি সেটা 2 মিনিটে আবার বলে ফেলবা। এই যে তুমি 2 মিনিটে বললা, এই 2 মিনিটে বলা গল্পটাই হচ্ছে সামারি। ঠিক আছে? তো সামারি মাথায় রাখবা, সামারি মানে হচ্ছে শর্ট ফর্ম, সামারি মানে হচ্ছে এসেন্স, অথবা মানে আমরা যেটাকে বাংলায় বলি সারাংশ। ঠিক আছে? এখানে লম্বা কোনো আলোচনার সুযোগ নাই। এখানে মানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ডিটেলস, ইম্পর্টেন্ট ডিটেলস মানে হচ্ছে জরুরি তথ্যগুলো প্রেজেন্ট করা হয়, এবং এখানে কোনো ধরনের আননেসেসারি ডিটেলস অথবা এক্সাম্পল ইউজ করা হয় না, ইউজ করা যায় না। আচ্ছা, এখন আমরা দেখি যে একটা ভালো, পারফেক্ট, মানে 10 মার্কস পাওয়ার মতো, অথবা 9 বা 8 মার্কস পাওয়ার মতো একটা সামারিতে কি কি থাকতে হয়, কি কি রাখা লাগবে, অর্থাৎ যেটাকে আমরা বলি কি ফিচার্স, ফিচার্স অফ এ গুড সামারি, এটা ভালো সামারির বৈশিষ্ট্যগুলো কি। আচ্ছা, সো ভালো সামারি বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র মেইন আইডিয়া গুলো কি আলোচনায় নিয়ে আসবে, মেইন আইডিয়া, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আনা হবে। এবং এটা হবে কিরকম, শর্ট অ্যান্ড ক্লিয়ার, মানে লম্বা না, শর্ট হবে এবং ক্লিয়ার, কোনো অস্পষ্টতা থাকবে না, ভেগ না, তুমি ছোট করতে যাই কি করে ফেলছো, গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে দিছো, সেটাও হবে না। তোমাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু কিপ ইট শর্ট, তোমাকে শর্ট রাখা লাগবে সামারিটা। কিন্তু এখন সামারি শর্ট করতে যাই তুমি কি করলো, গুরুত্বপূর্ণ তথ্য মিস, মানে কি করলা, আনলা না, এটাকে বাদ দিয়ে দিলা, তো এর ফলে কি হয়ে যাবে, আনক্লিয়ার হয়ে যাবে, এটা করা যাবে না। এবং 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এইখানে তোমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে কি? সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, সিম্পল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। সিম্পল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা এখানে কি করব, খেয়াল করো, আমি এখানে লিখে দিচ্ছি, সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সিম্পল স্ট্রাকচার ইউজ করব। সিম্পল স্ট্রাকচার, এখানে কমপ্লেক্স আছে না আমাদের, যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এইগুলো ইউজ করবো না আমরা। তারপরে হচ্ছে সিম্পল স্ট্রাকচার করবো, তারপর আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব, নো পেসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, এখানে আমরা পেসিভ ভয়েস ইউজ করব না। তারপরে হচ্ছে আহ, এই এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার ইউজ করব, আরটা হচ্ছে
অ্যাক্টিভ ভয়েস ইউজ করব, এবং এখানে আই ইউজ করা যাবে না, যে আমি আমার মতে অ্যাকর্ডিং টু মি, নিজের কোনো অপিনিয়ন দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই একটা ব্যাপার দিল। 2 নম্বরটা খেয়াল করো, এখানে বলছে এখানে কি বলছে, 3 নম্বর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যা তোমাকে কি করা লাগবে, কি অ্যাভয়েড করা লাগবে, এখানে বলছে অ্যাভয়েড করা লাগবে কি, পার্সোনাল অপিনিয়ন। তোমাকে এখানে বলছে একটা মানে সামারি লিখতে। সামারি মানে হচ্ছে হোয়াট ইজ অ্যাভেলেবল ইন দ্য টেক্সট। টেক্সটে যা যা আছে শুধু তাই তুমি কি করবা, সংক্ষেপে ডেসক্রাইব করবা। এখানে তোমার নিজের অপিনিয়ন আনার কোনো সুযোগ নাই, যে আমি মনে করি এটা অন্যায় হয়েছে, আমি মনে করি এটা এইভাবে না ওইভাবে হওয়া উচিত ছিল। হ্যাঁ, তুমি মনে করো সামারি লিখলা, লেখার পর শেষের দিকে এসে কি করলাম, আমরা সাধারণত কি করি যদি এসে লিখি, আমরা এসে লেখার শেষের দিকে এসে একটা কনক্লুশন দিই, কনক্লুশনে আমরা আমাদের অনেক সময় আমাদের অপিনিয়নটা অ্যাড করে দিই। তো সামারি লেখার ক্ষেত্রে, সামারি যেহেতু এমনিতেই খুব শর্ট এবং কনসাইজ হয়, সেক্ষেত্রে এখানে তোমার নিজের অপিনিয়ন অ্যাড করার সুযোগ থাকে না। তো এই জন্য কি করা দরকার, অ্যাভয়েড করা দরকার। কি অ্যাভয়েড করা দরকার, পার্সোনাল অপিনিয়ন, তোমার ব্যক্তিগত মতামতগুলো এখানে কি করতে হবে, এড়িয়ে যেতে হবে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মানে কি করব, শুধুমাত্র মেইন আইডিয়াটা শেয়ার, আইডিয়া নিয়ে কথা বলবো। আমরা শর্ট এবং ক্লিয়ার ফর্ম ইউজ করব। তারপরে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এবং পাশাপাশি কি কি বলছে এখানে, আমরা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব না। এবং এর পাশাপাশি আমরা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা টেক্সটের মধ্যে যা বলতে চাইছি আমরা তাই বলবো নিজের ভাষায় সংক্ষেপে। অর্থাৎ অরিজিনাল যে মিনিংটা আছে টেক্সটের মধ্যে যা বলা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, ইনটেক রাখা লাগবে, ঠিক আছে? গল্পটা যে জানিয়ে, এই গল্পে তোমার দ্বিমত থাকতে পারে, গল্পে যে অপিনিয়ন শেয়ার করা হয়েছে, গল্পে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে তোমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তোমার এই দ্বিমতটা কোনো মানে এখানে কোনো ধরনের স্পেস নাই, তুমি এটা নিয়ে কথা বলতে পারো। অর্থাৎ টেক্সটে যা হয়েছে তুমি তোমার কিসে কনসাইজ বা শর্টস, মানে তোমার সামারিতে তো শুধু সেইগুলোই আনতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে তোমার একটা ভালো সামারির বৈশিষ্ট্য। অর্থাৎ শুধুমাত্র মেইন আইডিয়া নিয়ে কথা বলা হবে, এবং এটা লেখা হবে শর্ট এবং ক্লিয়ার ফর্মে। এরপর এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, কোনো ধরনের পার্সোনাল অপিনিয়নের কোনো সুযোগ থাকবে না, এবং মিনিং চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, মনে পড়ছে একটা ব্যাপার, এখানে এই যে সিম্পল ল্যাঙ্গুয়েজ বলতে, সিম্পল ল্যাঙ্গুয়েজ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা, যে এখানে কি করা যাবে না, এই যে আমরা যেটা বলছিলাম না, সিম্পল ল্যাঙ্গুয়েজে আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি ডিরেক্ট নেরেশন ইউজ করতে পারবে না, তোমাকে ইনডিরেক্ট নেরেশন। আমরা আমরা তো মানে নেরেশন পড়বো হয়তো সামনে, তোমাদের সেকেন্ড ইয়ার নেরেশন লাগবে। তো নেরেশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, আমরা যদি মানে ইনভার্টেড কমা দিয়ে যে যেটা আমরা ব্যবহার করি আর কি। সো এই সিম্পল ল্যাঙ্গুয়েজ বলতে সিম্পল স্ট্রাকচার ইউজ করা লাগবে, তারপরে অ্যাক্টিভ ভয়েস ইউজ করা লাগবে, এবং হচ্ছে ইনডিরেক্ট নেরেশন, অর্থাৎ ডিরেক্ট নেরেশন ইউজ করা যাবে না, ইনভার্টেড কমা দিয়ে কোনো কিছু ব্যবহার করা যাবে না। সো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা একটা ভালো মার্ক আশা করো। কিসের মধ্যে, ওই যে সামারির মধ্যে, সামারি 10 মার্কস একটা কোয়েশন, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি সিরিয়াস এন্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর এন্ড মোর। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট মাস্টার দিস স্কিল। ওকে, আচ্ছা। সো যেহেতু আমরা সামারি প্র্যাকটিস করবো, সামারি প্র্যাকটিস করতে কি লাগে, সামারি হচ্ছে গিয়ে একটা মেইন একটা টেক্সট দেওয়া থাকবে তোমার, না তাই না? কোয়েশন তোমাদের কি দেওয়া থাকবে, একটা টেক্সট দেওয়া থাকবে, একটা ওই যে প্যাসেজ দেওয়া থাকবে। তো ওই পেজটাকে তুমি কি করবা, পড়বা। পরে ওই প্যাসেজের ভিত্তিতে তুমি কি করবা, একটা সামারি লিখবা। তো সামারি লেখার ক্ষেত্রে আর একটা বিষয় বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে সামারির লেন্থ কিরকম হবে, যেটা তোমাদের জানা খুব দরকার। সামারি লেন্থ হচ্ছে গিয়ে, সাধারণত সামারির জন্য কোনো ধরনের স্পেসিফিক ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না, ঠিক আছে? সো তোমরা কি করবা সেই ক্ষেত্রে, সামারিতে যেহেতু ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না, সাধারণত তোমাদের দেখবা ওই যে তোমরা যখন গ্রাফ রাইটিং করো, হ্যাঁ, ফার্স্ট পেপারে এই গ্রাফ রাইটিং এ মোটামুটি একটা লিমিট দেওয়া থাকে, যে 150 ওয়ার্ডস লিস্ট লিখবা। তো সেক্ষেত্রে তোমাদের একটা লিমিট দেওয়া থাকে, আইডি মানে একটা কি থাকে, বাউন্ডারি থাকে, যে আমি এর মধ্যে থাকবো, এই সীমার মধ্যে থাকবো, সীমা অতিক্রম করবো না। কিন্তু সামারিতে সাধারণত এটা হয় না। তারপরেও ধরো সামারির জন্য একটা জেনারেল ধার কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এইটা, যে যখন তুমি সামারি লিখবা, সামারি লেখার জন্য তুমি কি করবা, 1/3 ব্যবহার করবে, 1/3 ওয়ার্ড ওয়ার্ড নিয়ে আসবা, ঠিক আছে? তুমি সামারিতে কি করবা, 1/3, অর্থাৎ 3/1 ভাগ। 3/1 ভাগ মানে কি, এই যে ওয়ান, এই যে 1/3, অর্থাৎ 3/1 ভাগ তোমাকে লিখতে হবে আর কি। এই 3/1 ভাগ মানে কি, ফর এক্সাম্পল ধর 90 ওয়ার্ডস যদি থাকে, এই 90 ওয়ার্ডস এর একটা সামারি, মানে একটা প্যাসেজকে সামারাইজ করতে গেলে তুমি ইউজ করবে কি, অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস। আচ্ছা, এখানে অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস বলতে বলে গেছি, এখানে অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস না, 30 ওয়ার্ডস। কিন্তু এর সাথে তুমি 5টা ওয়ার্ড কম লিখলে সমস্যা নয়, কিন্তু এর চেয়ে বেশি না লেখাটাই বেটার, হ্যাঁ। কারণ সামারি মানে হচ্ছে কনসাইজ ফর্ম।
সামারিজ মানে হচ্ছে তোমার একটা মেইন আইডিয়াস নিয়ে শুধুমাত্র কথা বলা, সেক্ষেত্রে তোমার এইভাবে 1/3 যে ব্যাপারটা সেটা তোমাকে মাথায় রাখা দরকার, ঠিক আছে? এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সামারির জন্য আমরা এই কাজটা করবো। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে আমরা সামারিতে তাহলে বলছিলাম যে এটা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্রোচ করবো, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবো। তো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে আমরা কি করতে পারি? এইখানে দেখো একটা কমপ্লিট প্যাসেজ নিয়ে আসছি তোমাদের জন্য, দ্য লেজেন্ড অফ গাজী। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে, এটা ইউনিট 3 এবং লেসন 3। সো এইখানে একটা প্যাসেজ আছে, হোয়াট এভার যেটাই হোক, এখানে প্রায় 100-এর মতো ওয়ার্ড আছে মেবি। সো এই ওয়ার্ডগুলো মাথায় রেখে আমরা একটা কি করবো, লেন্থ ডিসাইড করব। তো প্রথমে আমাদের কি করা লাগে? আমাদের প্রথম কাজটা কি? সামারি লেখার জন্য প্রথম কাজ কি? এখানে দেখো আমি কি করেছি, স্টেপ বাই স্টেপ নিয়ে আসছি। হ্যাঁ, খেয়াল করো, প্রথম স্টেপ এই যে স্টেপ 1। স্টেপ 1টা কি? স্টেপ 1 হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি। কয়বার পড়বে দেখো, এই যে দুইবার। দুইবার কেন? এর ব্যাখ্যা দেওয়া আছে এখানে। দুইবার হচ্ছে প্রথমবারের মতো তুমি চেষ্টা করবা জেনারেল আইডিয়া গুলো বোঝার জন্য, যে এখানে হোয়াট দ্য টপিক ইজ অ্যাবাউট, হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটটা কি নিয়ে। হ্যাঁ, প্রথম প্রথম প্রথমবার যখন পড়বা তোমার মোটামুটি একটা ধারণা হবে যে এই টেক্সটটা হচ্ছে গাজী পীরকে নিয়ে, গাজী পীরের কি নিয়ে, গাজী পীরের কেরামতি নিয়ে, গাজী পীরের অ্যাক্টিভিটি নিয়ে। এইভাবে একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য আমরা কি করবো, প্রথমে আমরা টেক্সটটা পড়বো। ঠিক আছে, প্রথম পড়া মোটামুটি তোমরা কি করতে পারবা, একটা আইডিয়া পাইবা যে এই টেক্সটটা কি নিয়ে। হ্যাঁ, যেমন ধরো হতে পারে কি, ইকারাস, এই যে তোমাদের যে মিথস এন্ড লিটারেচারের মধ্যে আছে ইকারাস। আহ, তো ইকারাসের মধ্যে কি নিয়ে, মানে ইকারাস যখন তুমি প্রথমবার পড়বা বুঝতে পারবা যে ইকারাস হচ্ছে কি নিয়ে। যে ইকারাস এবং তার বাবা ডেডালাসকে কিভাবে তারা মানে কিং মিনসে আটকায় ফেলে, আটকানোর পরে কিভাবে সে এখান থেকে মানে রিকভার করে নিজেকে, এই কারণে। এবার এখান থেকে একটা মেসেজ আছে, এটা জেনারেল আইডিয়া। অথবা ধরো তোমরা যদি কি বলো, ওই যে স্কেলিং এ মাউন্টেন পিক, হ্যাঁ, নিশাত মজুমদারের যে স্টোরিটা, এইখানে পরে দেখবো নিশাত মজুমদারের অ্যাক্টিভিটি গুলো, নিশাত মজুমদার যেটা অ্যাচিভমেন্ট, সে মানে মাউন্ট এভারেস্ট জয় করে, এইগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে জেনারেল আইডিয়া। দ্বিতীয়বার আবার পড়বা, দ্বিতীয়বার পড়ার ফলে কি হবে? কেন পড়বা দ্বিতীয়বার? পড়বা এই জন্য, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অথবা মানে কি করা স্পেসিফিক, কারণ আমরা যেহেতু মেইন আইডিয়া শেয়ার করি শুধুমাত্র প্যাসেজের মধ্যে, আমাদেরকে দ্বিতীয়বার না পড়লে মোটামুটি আমরা কি করতে পারবো না, ইম্পর্টেন্ট আইডিয়াস বা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো মানে কি করতে পারবো, শর্ট লিস্ট করতে পারবো না। ঠিক আছে, সো আমাদের দ্বিতীয়বার প্রয়োজন। তৃতীয়বার যদি তোমার দ্বিতীয়বার পরে না হয়, তৃতীয়বার পর আবার পড়ো, পরে কি করবা, এই যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা হাইলাইট করবা বা তুমি আন্ডারলাইন করবা তোমার উড পেন্সিল দিয়ে অথবা বল পেন দিয়ে। তুমি বল পেন ইউজ করা নিষেধ, মানে কোয়েশন পেপার তো আঁকাকি করা নিষেধ, জানো তোমরা। তো তুমি মোটামুটি কোনোভাবে এটাকে তুমি তোমার মতো করে কি করবা, মানে হাইলাইট করবা বা মানে ফাইন্ড আউট করে নিচে একটা কি দিয়ে চিহ্ন দিয়ে রাখবা যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এরকম ভাবে। সো মোটামুটি দুইবার পড়লে যেটা হয় আর কি, তুমি একটা ভালো একটা আইডিয়া পাবা। এমনিতেই তোমাদের সিন প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজ মানে হচ্ছে তুমি আগে থেকে পড়ে রাখতে পারো। মানে টেক্সট, তোমার টেক্সট বই যতগুলো প্যাসেজ, সবগুলো প্যাসেজ তুমি চাইলে আগে পড়ে পড়ে রাখতে পারো, তাই না? তো এটা হচ্ছে তোমার, এটা তোমার বাড়ির কাজ, তোমার আগে থেকে পড়ে রাখতে হবে। সো প্রথমবার পড়লে আমরা জেনারেল আইডিয়া পাবো, ওভারঅল একটা আইডিয়া পাবো। দ্বিতীয়বার পড়ার ফলে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম স্টেপ। সো 2 নম্বর স্টেপটা কি, এখানে খেয়াল করো। 2 নম্বর স্টেপ তো বললামই যে এই যে যে মানে জেনারেল আইডিয়া নেওয়ার পর 2 নম্বর কাজ হচ্ছে কি করা, মেইন আইডিয়া গুলো কি করা, বের করা। সো মেইন আইডিয়া যখন বের করবো তখন তুমি মাথায় কি রাখবো, দুইটা প্রশ্ন মাথায় রাখো। প্রথম প্রশ্ন, হোয়াট দ্য টেক্সট ইজ মেইনলি অ্যাবাউট, মানে এই টেক্সটটা কি নিয়ে। এই টেক্সটটা কি কোনো মানুষের জীবনী, কোনো মানুষের আহ, কোন ধরনের মানে কাহিনী, যেমন ধরো ইকারাসে এক ধরনের কাহিনী বর্ণনা করা হয়েছে, লেজেন্ড অফ গাজী পীরে এক ধরনের, এগুলো কিন্তু পার্সন বেজ টেক্সট। তো লেজেন্ড অফ গাজীতে এক ধরনের আলোচনা হয়েছে। তারপর তুমি নেশাত নিশাত মজুমদার দেখো, সেখানে দেখবা আরেক ধরনের আলোচনা হয়েছে। গ্রেটা গ্রেটা ইফেক্টে দেখবা মানে গ্রেটা থানবার্গের অন্য কিছু নিয়ে আলোচনা হয়েছে। সো এইভাবে প্রথম কাজ হচ্ছে তোমার একটা টেক্সটের মেইন আইডিয়াটা বের করা, মানে টেক্সটের জেনারেল আইডিয়া বা টপিকটা, সাবজেক্ট ম্যাটারটা বের করা। 2 নম্বর হচ্ছে এই ইকুয়েশনের মাথায় রাখবো যে হু অর হোয়াট ইজ দ্য প্যাসেজ ডিসকাসিং, এই প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে, মানে মেইন আইডিয়া বের করার জন্য এই দুইটা কোয়েশন করলে তুমি আনসারটা কি পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা তুমি যদি মনে একবার পরে হয়ে যায়, ভেরি গুড। যদি তোমার দুইবার পড়ে দুইবার পড়ো, যদি তিনবার লাগে তিনবার পড়ো, হোয়াট এভার, মানে হাউ মেনি টাইমস ডু ইউ নিড টু স্টাডি, কিপ ইট ওকে, তোমাকে পড়তে হবে যতক্ষণ না তুমি কি পাইছো, মেইন আইডিয়া গুলো তুমি শর্ট লিস্ট করতে পারছো। সো শর্ট লিস্ট করার পরে আমরা তো আরো প্রসেস আরো অনেকগুলো স্টেপ বাই স্টেপ আছে, কিন্তু তুমি নর্মাল যেটা কাজটা করতে পারি, এখানে কিছু টেমপ্লেটের মতো নিয়ে আসলাম আমি।
যে সাধারণত আমরা যে কোনো ধরনের প্যাসেজের জন্য আমরা সামারি রাইটিং করার জন্য আমরা এই ধরনের মানে ফ্রেজ দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি, যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য miracles of Gazipir. The text is about the achievement of কার achievement of নিশাত মজুমদার। হ্যাঁ, এইভাবে দ্য প্যাসেজ ডেসক্রাইবস, কি নিয়ে ডেসক্রাইব করতেছে, দ্য মিরাকলস অফ লেজেন্ড গাজীপির। হ্যাঁ, দ্য রাইটার টক্স অ্যাবাউট, এই যে ডট 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 মানে যে তুমি এই টেক্সটটা যে সম্পর্কে, তুমি এই সম্পর্কটা এইটা লিখবা তুমি, ঠিক আছে। দ্য টেক্সট হাইলাইটস, কি হাইলাইট করে, যা হাইলাইট তা লিখবা। দ্য প্যাসেজ ফোকাসেস অন, তো এইগুলা পরে কি আসবে, অবজেক্ট আসবে। অবজেক্ট মানে তো তোমরা বুঝো, ভার্বের পরে সাধারণত যে ওয়ার্ড আসে সেটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। হ্যাঁ, আচ্ছা। সো এইভাবে টেক্সটটা ভালো করে পড়লে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে এই প্যাসেজ কি নিয়ে কথা বলতেছে এবং এই ডট ডট ডটের মধ্যে কোন ওয়ার্ডটা এসে বসবে। সো এটা একটা টেমপ্লেট, তোমরা সাধারণত কোনো কিছু চিন্তা না করে এই ধরনের প্যাসেজ দিয়ে তুমি কি করতে পারো, তোমার সামারি রাইটিং শুরু করতে পারো। এটা একটা টেমপ্লেট, এটা মাথায় রাখলে আমাদের জন্য সহজ হবে শুরু করাটা। ওকে, তারপর 3 নম্বরে কি করব, 3 নম্বরে অলরেডি বলেই দিয়েছি, তারপর এখানে মানে সবগুলো নিয়ে আসলাম। 3 নম্বরে আমাদের কাজ হচ্ছে কি করলো, আন্ডারলাইন করা। বলছিলাম না, তোমার পেসেজ পরে কি করবা, ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট ইনফরমেশন আন্ডারলাইন করে ফেলবা। আন্ডারলাইন করার ক্ষেত্রে মাথায় রাখবা যে মেইন ইভেন্টস মানে মেইন ঘটনা কি, তারপরে হচ্ছে এইখানে এখানে ইম্পর্টেন্ট কোনো পার্সন আছে কিনা, এবং এইগুলার সম্পর্কিত যে মেইন আইডিয়া গুলো, এগুলো হাইলাইট করো। ঠিক আছে। সো এগুলো আন্ডারলাইন করার ক্ষেত্রে তুমি এই 3টা বিষয় মাথায় রাখলে তুমি বুঝতে পারবা যে কি কি ইনফরমেশন তোমার আন্ডারলাইন করা দরকার এবং কি কি ইনফরমেশন তোমার সামারিতে নিয়ে আসা দরকার, সামারিতে আলোচনা করা দরকার। ঠিক আছে। এবং এর পাশাপাশি যে কাজটা তোমাদের করা উচিত না বা একেবারেই করা যাবে না, সেটা হচ্ছে তুমি এক্সাম্পল ইউজ করতে পারো। সামারিতে কোনো ধরনের এক্সাম্পল ইউজ করা যাবে না। ঠিক আছে। সামারিতে কি করবা না, কোনো ধরনের আইডিয়া বারবার রিপিট করা যাবে না। স্যারে বলছে যে মানে আমাকে 1/3 লিখতে হবে, সুতরাং আমি মানে 4/5 যা আছে তা দিয়ে তুমি মানে লিখে ফেললেই হয় না, এরকম করা যাবে না। এরকম করলে তুমি মার্ক পাবা না। ঠিক আছে। তুমি হয়তো মনে করতেছো যে তোমাকে তুমি 100 ওয়ার্ডের জন্য তুমি 30 ওয়ার্ডস বা 35 ওয়ার্ডস লিখে ফেলছো, তো 5 ওয়ার্ডস লিখলেই যে তোমাকে স্যারে মার্ক দিতে হবে সেটা সেরকম না। তোমার তো মানে তোমার রাইটিং এ প্রাণ থাকতে হবে, তোমার রাইটিং এ কি থাকতে হবে, এটা মানে মার্ক পাওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে, মেরিট থাকতে হবে। তুমি যদি মনে করো, আমরা সাধারণত স্টুডেন্ট কি করে, অনেক সময় অনেক স্টুডেন্ট মনে করো যারা ঠিকঠাক প্র্যাকটিস করে না, তারা সাধারণত কি করে, ওই টেক্সটের মেইন লাইন, প্রথম লাইন, মাঝখানে 2 লাইন, আর শেষ থেকে 2 লাইন, এরকম ড্রাগ এন্ড ড্রপ টেনে নিয়ে এসে ছেড়ে দেয়। এরকম মানে কোনো ধরনের চেঞ্জ নাই, কোনো ধরনের মডিফাই নাই। জাস্ট ওয়ার্ড ওয়ার্ড সেন্টেন্স গুলো আনলো আর বসাই দিল, মনে করছে যে একটা হয়ে গেছে মানে সামারি। ডেফিনেটলি নট, সামারি কখনো এরকম হবে না। সামারি তো সত্যিকার তো নিজের মতো করে লিখতে হবে। ঠিক আছে। সো এই কাজগুলো করা যাবে না, তোমরা এক্সাম্পল ইউজ করবে না। এবং কোনো ইনফরমেশন বা আইডিয়া, এই যে আইডিয়া রিপিট করা যাবে না। ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য শুধু আইডিয়া রিপিট করলে এটা কি হয়ে যাবে, এটা মারাত্মক একটা ভুল হবে, এটা খুব বাজে টাইপের একটা সামারি হবে। তো এই বিষয়গুলো 3 নম্বর স্টেপে আমরা কি করবো বলছিলাম, যে ইনফরমেশন গুলো কি করবো, হাইলাইট করবো, ইনফরমেশন গুলো আমরা আন্ডারলাইন করবো, যেগুলো যেগুলো নিয়ে আমাদের সামারিতে আনতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা, তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 4 নম্বর স্টেপে কি আছে। 4 নম্বর স্টেপে আছে যে আমরা এখানে কি করব, এই যে গুরুত্বপূর্ণ, আমি এখানে কি করলাম, এই যে স্যাম্পলের জন্য আমি এই যে লেজেন্ড অফ গাজ টেক্সটটা নিয়ে আসছি এখানে কিছু। এই যে তুমি তো ডেফিনেটলি কি করবা, ওই যে কি বলে মানে আইডিয়াস হাইলাইট করবা, মানে আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করার পাশাপাশি তুমি তো মানে একটা কথা মানে মাথায় রাখতে হবে যে তোমাদেরকে লিখতে হবে নিজের ভাষায়। সামারি লিখতে হবে নিজের ভাষায়। তুমি যদি ডিরেক্টলি লাইন কপি করো, সেন্টেন্স তুমি কপি করো, তাহলে তুমি খুবই পুয়ার মার্ক পাবা। ঠিক আছে। তুমি হয়তো মানে লিখে ফেলছো, কিন্তু তোমার এখানে মানে 10 তো আশা করা দুঃস্বপ্ন। তুমি 7 8 মানে 7 6 7ও পাবা না, মানে 5-এর নিচে পাবা যদি তুমি শুধুমাত্র কি করো, কপি করো। এবং আরো মানে 4 3 এরকম পাইতে পারো আর কি। তো তোমাকে যে কাজটা করা দরকার, তুমি এক্ষেত্রে কি কি করতে পারো, তুমি তো মানে আর প্রথমে আন্ডারলাইন করবা যে এই ইনফরমেশন গুলো আমাকে সামারিতে লিখতে হবে। এটা আন্ডারলাইন করার পরে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কিছু ওয়ার্ডস মানে কি করবা, মার্ক করবা। যে ওয়ার্ড গুলোকে বলা হয় কিওয়ার্ডস, অর্থাৎ এই কিওয়ার্ড মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো এই প্যাসেজের জন্য যায়, এই প্যাসেজকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো তুমি এই যে গাজীপীর, গাজীপীরে মানে কিছু এখানে ধরো কিছু ওয়ার্ড এখানে নিয়ে আসছি স্যাম্পল হিসেবে, যেমন মুসলিম সেন্ট। হ্যাঁ, আচ্ছা, ধরো গাজীপীর যে টেক্সট, এই টেক্সটটাও কিন্তু ব্যক্তি নির্ভর, মানে পার্সোনালিটি নির্ভর। এরকম ধরো আছে তোমার গ্রেটা থানবার্গের একটা টেক্সট আছে, তারপরে কি আছে ওই যে
নিশাত মজুমদারের আছে, ইকারাসের আছে। এইখানে কি তুমি মুসলিম সেন্ট ওয়াটার পাবা? পাবা না। সুতরাং এই মুসলিম সেন্ট, সুন্দরবন, তারপরে হচ্ছে মিরাকল, হ্যাঁ, তারপরে এই যে প্রোটেক্টেড পিপল, তারপরে হচ্ছে ফক লিটারেচার, তারপরে আরো আছে যে মেক দেম ডসাইল, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তারপরে হচ্ছে ধরো কি বললাম, এই যে ব্রিটিশ মিউজিয়াম, এরকম অনেক ওয়ার্ড। দেখবা এই ওয়ার্ডগুলো কিন্তু তুমি অন্য প্যাসেজে পাইতেছো না। তো এই ওয়ার্ডগুলো মানে দেখলেই অটোমেটিক্যালি তোমার চোখে বাসবে যে তার মানে তো এখানে এইগুলোর কথা বলা হচ্ছে। যেমন নর্মালি যদি কেউ মুসলিম মানে সেন্ট বলে, তোমার কিন্তু সাথে সাথে তার মাথায় চলে আসবে যে মুসলিম সেন্ট নিয়ে যদি কেউ কথা বলে তো কি নিয়ে কথা বলতে পারে। মুসলিম সেন্ট মানে একটা মুসলিম সন্ন্যাসী বা মুসলিম সাধু। আহ, তো যারা সাধু তারা কি হয়, তারা মানুষের কল্যাণে কাজ করে। সুন্দরবন, সুন্দরবন আসলে বোঝা যাবে যে সুন্দরবন আসছে, তো এটা সুন্দরবন রিলেটেড কিছু বলতেছে। মিরাকলস তার মানে, মিরাকলস মানে কেরামতি, কেরামতি মানে অলৌকিক কিছু ঘটনা। সো অলৌকিক কিছু ঘটনা, এটা সাধারণত কার সাথে যায়? যারা খুব বিখ্যাত, যারা খুব প্রমিনেন্ট এরকম ফিগারদের সাথে এইগুলো যায়। বিশেষ করে যারা সাধু টাইপের তাদের সাথে এই কথাগুলো মানে এই ওয়ার্ড গুলো যায়। সো এই এরকম কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো কোনো ব্যক্তিকে কোনো পার্টিকুলার কিছুকে রিপ্রেজেন্ট করে, এইগুলোকে আমরা কি ওয়ার্ড বলি। ঠিক আছে, তো তুমি একটা প্যাসেজ রিপ কয়েকবার পড়লে তুমি অটোমেটিক বুঝতে পারবা যে এই প্যাসেজের মধ্যে কোন ওয়ার্ড গুলো হচ্ছে কিওয়ার্ড, এবং কোন ওয়ার্ড গুলোকে আমার রাখতেই হবে সামারি রাইটিং এর সময়। বুঝছো? সো এইভাবে তুমি যখন নাকি 3 নাম্বার যে স্টেপ বলছিলাম আন্ডারলাইন করা, আইডিয়াস গুলো আন্ডারলাইন করো, কি আইডিয়াস গুলো, তুমি ওই কি আইডিয়াস গুলো আন্ডারলাইন করার পাশাপাশি তুমি কিছু কিওয়ার্ডসও কি করে ফেলবা, আন্ডারলাইন করে ফেলবা, যাতে করে তুমি ওই ওয়ার্ড গুলো কি করতে পারো, ইউজ করতে পারো। সব ওয়ার্ডের সিনোনিম হয় না, ঠিক আছে? কিছু ওয়ার্ড থাকবে মানে আনচেঞ্জড, ঠিক আছে, চেঞ্জ করা যাবে না। তো তুমি কিওয়ার্ড তো ইউজ মানে সামার কি বললাম, সিনোনিম তো ডেফিনেটলি ইউজ করবা। তো সিনোনিম ইউজ করার পাশাপাশি কিছু প্রপার নাউন থাকবে যেগুলো কোনো সময় সিনোনিম হবে না, এইগুলো তোমাকে ইউজ করা লাগবে। সো গাজী পীরের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো এবং আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো তুমি কিওয়ার্ড হিসেবে ইউজ করা দরকার তোমার। সো এই টেক্সটটা আমরা ডেফিনেটলি পড়বো ফাইনালি যখন আমরা প্র্যাকটিস শুরু করব। আজকে আমরা একটা প্র্যাকটিস করে দেখাবো যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো এর আগে আমরা দেখি বাকি আর কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে। আমরা এখন 4 নাম্বার স্টেপে আছি। 4 নাম্বার স্টেপে বলছিলাম তোমাদের কিওয়ার্ডস আন্ডারলাইন করা লাগবে বা কি কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখি 5 নাম্বার স্টেপে কি আমাদের ফলো করা দরকার। 5 নাম্বার স্টেপে হচ্ছে এইখানে, খেয়াল করে দেখো, 5 নাম্বার স্টেপটা হচ্ছে রাইট 3 to 5 সিম্পল সেন্টেন্সেস, ইউজ শর্ট অ্যান্ড ইজি সেন্টেন্সেস। এই যে বলছিলাম তোমাদেরকে যে মানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা দরকার নাই, তুমি সাধারণত কমপ্লেক্স বেসিক সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স ইউজ করবা, অ্যাক্টিভ ভয়েস ইউজ করবা, তারপর ডিরেক্ট নারেশন ইউজ করবা। সো এখানে এটাই বলা হয়েছে যে সিম্পল। দেখো এখানে এই যে একটা স্যাম্পল সামারি আছে, হ্যাঁ, এই স্যাম্পল সামারিতে এখানে 3টা থেকে 4টা সেন্টেন্সে শেষ করে ফেলা হয়েছে। এটা ধরো প্রায় 100 থেকে 110 20 ওয়ার্ডের একটা টেক্সট, এটাকে মেবি 25 থেকে 30টা, 30 থেকে 35টা ওয়ার্ডে মানে সামারি লেখা হয়ে গেছে। সো এখানে কি করা হয়েছে, বলাই হয়েছে যে তুমি কি করবা, মানে চেষ্টা করবা 3টা থেকে 5টা সেন্টেন্স লেখার জন্য, ওয়ার্ড না সেন্টেন্স। এবং সেগুলো কি রাখবা, শর্ট অ্যান্ড ইজি, মানে কোনো কমপ্লেক্সিটি রাখা দরকার নাই, ঠিক আছে? মাথায় রাখবা প্ল্যান হচ্ছে, এটা তোমার প্ল্যান। আচ্ছা এই প্ল্যানের ক্ষেত্রে মানে তোমাদেরকে সবচেয়ে ভালো হবে এই বিষয়টা মাথায় রাখবা। হ্যাঁ, এটা স্ট্রাকচার। আমরা সাধারণত জানি যখন প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফে কি হয়, টপিক সেন্টেন্স থাকে, তারপরে যে তোমার সাপোর্টিং ডিটেলস এবং হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। হ্যাঁ, সিমিলারলি যখন তোমরা সামারি লিখবা, সামারি লেখার ক্ষেত্রেও এখানে চমৎকার একটা কি দেওয়া হয়েছে দেখো, স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই স্ট্রাকচার যদি তোমরা মাথায় রাখো এবং ফলো করো, আই হোপ তোমাদের সামারি লেখা একেবারে ইজি হয়ে যাবে এবং তোমরা 10-এর মধ্যে মিনিমাম, আই হোপ, আই আই স্ট্রংলি বিলিভ যে তোমরা মিনিমাম 8 পেয়ে যাবা। আই হোপ, মানে আই স্ট্রংলি বিলিভ। তো কি করবো, আমাদের কি বিষয় কি করা লাগবে, এক হচ্ছে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, মানে ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, তারপর হচ্ছে একটা এন্ডিং সেন্টেন্স দিব। ডোন্ট ওয়ারি, আমি এই পাশেই দেখো একটা স্যাম্পল সামারি লিখে রাখছি, হ্যাঁ, এবং এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আমি কি করছি, কালার কোড ইউজ করছি এখানে। খেয়াল করে দেখো, ওই যে বললাম সিম্পল একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখতে হবে। এখানে দেখো বলা আছে যে আমরা কি প্রথমে কি লিখবো, একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স, মানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, বা যে সেন্টেন্সটা তোমার টপিকটাকে পরিচয় করে দিবে। তোমরা জানো যদি আমরা মানে লেজেন্ড অফ সামারি, লেজেন্ড অফ গাজী পড়ি, লেজেন্ড অফ গাজী খেয়াল করে দেখো, লেজেন্ড অফ গাজী হচ্ছে কি নিয়ে? লেজেন্ড অফ গাজী হচ্ছে আচ্ছা আমরা একটু পড়ে ফেলি, মানে মেবি আমাদের জন্য পড়ে ফেললে বেটার হবে, তারপর আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? আমি এখন লেজেন্ড অফ গাজীটা একটু পড়ে ফেলি,
তারপর আমরা সরাসরি প্র্যাকটিসে খেয়াল করো। সো লেজেন্ড অফ গাজীতে বলা হয়েছে কি, তারপর প্রথম লাইনটা পড়লে বুঝতে পারবা যে আসলে এই লেসনটা বা এই প্যাসেজটা কি নিয়ে লেখা হয়েছে, মানে হোয়াট দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। খেয়াল করো, অ্যাকর্ডিং টু সাম myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। সো এইটা হচ্ছে প্রথম সেন্টেন্স, যেটাকে তুমি একটা কি বলতে পারো, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতে পারো। তো এই সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারি এই সেন্টেন্সে বলা হচ্ছে কার সম্পর্কে, গাজী পীর সম্পর্কে। গাজী পীর ছিল একজন মুসলিম সেন্ট, মানে মুসলিম সন্ন্যাসী বা সাধু, যিনি বলা হয়ে থাকে, কথিত আছে যে তিনি সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় ইসলাম প্রচার করত। তার মানে হচ্ছে এই প্যাসেজে এই যে সাধু বা মুসলিম সন্ন্যাসী যে আহ, গাজী পীর সম্পর্কে বলা হবে, এবং বলা হবে গাজী পীর যেহেতু মানে সুন্দরবনের পার্শ্ববর্তী এরিয়া সে ইসলাম প্রচার করতো, তার মানে যা কিছু হবে সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা সংশ্লিষ্ট থাকবে এগুলো। সো এইখানেই মনে করবো সাধারণত যে মানে সাধারণত প্যাসেজের মানে একটা প্যাসেজের টপিক কি হয় সেটা প্রথম সেন্টেন্স থেকে আইডিয়া করা যায়। যে কোনো টেক্সট, যে কোনো প্যারাগ্রাফ এবং কিংবা এসে, এগুলো থেকে তুমি মানে কিভাবে বুঝবা যে এটা টপিক কি। টপিকটা খুব ইজিলি প্রথম সেন্টেন্স কিংবা প্রথম প্যারাগ্রাফই থাকে। তো এখানে আমরা প্রথম দেখে ফেললাম যে এক মানে গাজী পীর নিয়ে কথা বলা হচ্ছে, গাজী পীরের পরিচয় দেওয়া হয়েছে, গাজী পীর কি করতো সেটাও বলা হয়েছে, গাজী পীর কোথায় গাজী পীর কি করতো, ইসলাম প্রচার করতো কোন জায়গায়, সুন্দরবনের পার্শ্ববর্তী এরিয়া। তার মানে এই প্যাসেজটা হচ্ছে গাজী পীরের ইসলাম প্রচার নিয়ে। ঠিক আছে। সো এই লাইনটাকে তুমি কি করতে পারো, এই লাইনটাকে একটু মডিফাই করে এই লাইনটাকে তুমি তোমার সামারিতে কি হিসেবে ইউজ করতে পারো, ওই যে ইন্ট্রোডাকশন সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারো, যেটা আমি তোমাদেরকে এই যে স্যাম্পল সামারিতে যেটা আনছিলাম আর কি। খেয়াল করে দেখো, এই যে দেখো, দ্য টেক্সট ইজ অ্যাবাউট, হ্যাঁ, দ্য টেক্সট ইজ অ্যাবাউট আ মুসলিম সেন্ট লিঙ্কড উইথ দ্য সুন্দরবনস। ওই যে বললাম না, এখানে প্রায় একটা সেন্টেন্স লিখতে প্রায় মানে ধরো 20টা ওয়ার্ড ইউজ করছে, আর এখানে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলছি মেবি 10 থেকে 11টা ওয়ার্ড ইউজ করছি, হ্যাঁ না? কেন? কারণ আমাদের এটা সামারি, আর সামারিতে লম্বা করা যাবে না। তোমার সামারিতে অবশ্যই এটা কি মানে শর্ট রাখা লাগবে, মানে কনসাইজ রাখা লাগবে। কিন্তু তুমি এই প্রথম এই সেন্টেন্সটা পড়ে দেখো, আর ওইখানে যে মেইন টেক্সটে গিয়ে পড়ে দেখো, দেখবা এখানে শর্টলি বলা হয়েছে, ব্রিফলি বলা হয়েছে, যে কথা ওইখানে ওই ডিটেল ওইটাই বলা হয়েছে। তার মানে কি, আমাদের কথা ঠিক আছে, আমরা ইনফরমেশন চেঞ্জ করি নাই, আমরা লম্বাও করি নাই। তার মানে কি, উইদাউট চেঞ্জিং দ্য ইনফরমেশন উই ক্যান প্রডিউসড অথবা উই প্রডিউসড কনসাইজ সেন্টেন্স। ঠিক আছে, as part of a paragraph, sorry, as part of a summary. So this text is about গাজী পীর। গাজী পীর কে ছিল? মুসলিম সেন্ট। এই যে বলা আছে গাজী পীরের পরিচয় কি, মুসলিম সেন্ট। এবং তার লিঙ্ক ছিল কি, তার লিঙ্ক বা সম্পৃক্ততা ছিল কার সাথে, সুন্দরবনের এরিয়ার সাথে। পাইছো? তার মানে ওইখান থেকে আমরা কি করলাম, একটা সেন্টেন্স পিক করলাম। ওই প্রথম সেন্টেন্সটা কি তোমরা সাধারণত কি করবা, মডিফাই করবা। হ্যাঁ, আহ, প্রথম সেন্টেন্সটাকে বলছিলাম না যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট ডট ডট ডট, বলছিলাম না কয়েকটা এখানে মানে টেমপ্লেট দিয়ে রাখছিলাম, এই যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ডিসকাসেস ডট ডট, এরকম আর কি, মানে এটা শুরুটা এরকমই হবে। সো এটা একটা টেমপ্লেট মনে করতে পারো তোমরা। এইভাবে তোমরা যে কোনো মানে সামারির প্রথম লাইনটা লিখতে পারো। কারণ এইটা তো তোমরা এইভাবে মুখস্থ রেখে দিবা যে দ্য টেক্সট ইজ অ্যাবাউট। আর এই যে গাজী পীর, এটা বুঝবা কিভাবে, এটা তো বুঝবা তুমি যে প্যাসেজ পড়তেছো, এই প্যাসেজ যেমন ধরো যদি ইকারাস থাকে বলবো কি দ্য টেক্সট ইজ অ্যাবাউট ইকারাস। যদি হয় মানে নিশাত মজুমদারের স্কেলিং এ মাউন্টেন পিক, তুমি বলবে কি দ্য টেক্সট ইজ অ্যাবাউট এ বাংলাদেশি গার্ল হু স্কেল দ্য হাইয়েস্ট পিক। ঠিক আছে। আচ্ছা, আমি স্যাম্পল লিখে দেখাই তাহলে তোমাদের মাথায় থাকবে, আদারওয়াইজ সব বোঝা যায় না। ফর এক্সাম্পল, ইজ অ্যাবাউট দ্য টেক্সট ইজ অ্যাবাউট এ বাংলাদেশি গার্ল বাংলাদেশি গার্ল হু স্কেলড দ্য হাইয়েস্ট পিক, তাই না, হাইয়েস্ট পিক। হ্যাঁ, ঠিক আছে। এই তো হয়ে গেল, প্রথম লাইন হয়ে গেল। যে যদি স্কেলিং এ মাউন্টেন পিক, কথার কথা, যদি স্কেলিং এ মাউন্টেন পিক তোমার এখান থেকে কোনো কিছু আসে, মানে কোনো মানে প্যাসেজ দিয়ে বলে সামারি করো, তো তুমি কি বলবা যে এই প্যাসেজটা হচ্ছে কি নিয়ে, একটা বাংলাদেশি মেয়ে যে হচ্ছে মানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত আরোহণ করেছে। অথবা এখানে দিতে পারো বাংলাদেশি গার্ল হু, এইভাবে তুমি টেমপ্লেট ইউজ করতে পারো। টেমপ্লেট ইউজ করে যেটা করতে পারবে সেটা হচ্ছে যে এই টেমপ্লেট ইউজ করার মাধ্যমে তুমি যে কোনো প্যাসেজের ইন্ট্রোডাকশনে লিখে ফেলতে পারবা। কারণ আমাদের প্রথমে কি লাগে,
আমাদের প্রথমে কি লিখতে হয়? আমাদের প্রথমে লিখতে হয় একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স। এই যে প্রথমে লিখতে হবে সামারির জন্য, প্রথমে লিখতে হবে ইন্ট্রোডাকশন সেন্টেন্স। সো এই ইন্ট্রোডাকশন সেন্টেন্সের জন্য আমাদেরকে আমরা আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর কি লিখতে হবে? ইম্পর্টেন্ট ইনফরমেশন। 2 নম্বর কাজ কি আমাদের? ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে এগুলো ইউজ করা হয়েছে, যে এই যে নতুন কালার খেয়াল করো, যে অ্যাকর্ডিং টু মিথস এন্ড লেজেন্ডস হি ওয়াজ বিলিভ টু পারফর্ম মিরাকলস এন্ড কন্ট্রোল ডেঞ্জারাস এনিমেলস লাইক টাইগার্স এন্ড ক্রোকোডাইলস। খেয়াল করছো? এখানে যদি আমরা দেখি, দেখা যাবে কি, আহ এই যে ইকার আছে, সরি কিসের, এই যে এইখানে দেখো কি আছে। He was credited with many miracles. For example, he could supposedly calm dangerous animals and make them docile. He is usually depicted, এই যে লাইনটা, এই লাইনে কি বলা হয়েছে? তার কিছু কেরামতি নিয়ে বলা হয়েছে, তার কিছু মিরাকলস নিয়ে বলা হয়েছে। এবং এই সেন্টেন্সে কিন্তু আমরা এটাই করছি, যে এখানে কি করেছে? অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ডস হি ওয়াজ বিলিভ টু পারফর্ম মিরাকলস এন্ড কন্ট্রোল ডেঞ্জারাস এনিমেলস লাইক টাইগার্স এন্ড ক্রোকোডাইলস। এখানে ডিরেক্টলি কি বলা হয়েছে? ডিটেল না বলে জাস্ট বলে ফেলেছি যে কিছু পৌরাণিক গল্প অনুযায়ী তার মানে বিশ্বাস করা হতো যে সে অনেক কেরামতি দেখাইতে পারতো, অনেক অলৌকিক ঘটনা সে মানে ঘটাইতো। যেমন দেখা গেছে সে ভয়ঙ্কর প্রাণীদেরকে কন্ট্রোল করতে পারতো। এখানে টাইগার্স এন্ড ক্রোকোডাইলস এর মানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো কি হয়। এরপরে যেটা করছে, যেটা বলছিলাম তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই ইম্পর্টেন্ট ইনফরমেশন এরপর কি এজ এ রেজাল্ট, এবং এর ফলে কি হয়েছে? এই যে এজ এ রেজাল্ট, এর ফলে গ্রামবাসীরা, এখানে দেওয়া আছে খেয়াল করো, এজ এ রেজাল্ট দ্য ভিলেজার্স থট হি প্রোটেক্টেড দেম। ইন্ট্রোডাকশন লেখার পরে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া লাগবে। এইখানে কি বলা হয়েছে? যে এজ এ রেজাল্ট এবং এর ফলে। এখানে মূলত দেখো এইখান থেকে নিয়ে এইখানে, এই যে এই দুইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, আর এই যে যেটা দেখতেছো মোর ওভার, হচ্ছে কি তোমাদের এই যে কনক্লুডিং সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্স। এখানে বলছে কি অ্যাকর্ডিং টু সাম মিথস, এই যে মানে কিসে ইম্পর্টেন্ট ইনফরমেশন, অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ডস হি ওয়াজ বিলিভ টু পারফর্ম মিরাকলস এন্ড কন্ট্রোল ডেঞ্জারাস এনিমেলস লাইক টাইগার্স এন্ড ক্রোকোডাইলস। এজ এ রেজাল্ট, এর ফলে ভিলেজার্স থট হি প্রটেক্টেড দেম এন্ড অ্যালাউড দেম টু লিভ সেফলি নিয়ার ফরেস্ট। Therefore, people used to pray to him for safety and protection. Moreover, এবং ফাইনাল যেটা হয় এইখানে এতটুকু দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্থাৎ যেটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেলস বলি আমরা, হ্যাঁ, সাপোর্টিং ডিটেলস। এবং ফাইনালি খেয়াল করে কি বলছে এন্ডিং সেন্টেন্সে, মোরওভার হিজ স্টোরিজ হ্যাভ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, স্কল পেন্টিং এন্ড ট্রেডিশনাল থিয়েটার। ঠিক আছে? যদি তোমরা দেখবা যে আমরা এই ইনফরমেশন কোন জায়গা থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এইখানে খেয়াল করো, আহ এই যে এখানে আছে consequently the people of this region would pray to him for protection. The story of Ghazi Pir, এই যে ফাইনালি কি ছিল? The story of Ghazi Pir has been preserved in folk literature as well as art and has been পারফর্ম ইন ইন্ডিজিনিয়াস থিয়েটার। সাম গাজীর পীর, এই যে লাস্টে যে সেন্টেন্সটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য কিন্তু মানে সামারিতে আসে নাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট না, কারণ তুমি অলরেডি বলেই ফেলছো যে গাজী পীরের কি করা হয়েছে। খেয়াল করো, এখানে তুমি বলেই ফেলছো যে গাজী পীরের স্টোরিজ কি করছে। গাজী পীরের স্টোরিজ, এই যে এখানে, এই যে গাজী পীরের স্টোরিজ গুলো হ্যাভ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার অ্যান্ড স্ক্রল পেইন্টিং অ্যান্ড ইন ইন্ডিজিনিয়াস থিয়েটার। এখানে বলে ফেলছো না তুমি, এই যে ফাইনাল যে লাইনটা ছিল কি, এই লাইনে বলাই হয়ে গেছে যে তার যে স্টোরিজ গুলা, এগুলো কি করা হয়েছে? লিটারেচার, ফোক লিটারেচার, স্ক্রল পেইন্টিং এবং কিসের মধ্যে সংরক্ষণ করা হয়েছে, এবং ট্র্যাডিশনাল থিয়েটার। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের ফাইনাল লাইন। মানে এতটুকু বললে তুমি কি দেখবা, খেয়াল করে দেখবা, এতটুকু যদি বলো কোনো ইনফরমেশন বাদ যায় না, সবগুলোই বলা হয়ে যাবে। যেহেতু কোনো ইনফরমেশন বাদ যায় না, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট ইনফরমেশন, প্রতিটা ইনফরমেশন তো ইম্পর্টেন্ট না, একটা প্যাসেজের প্রতিটা ইনফরমেশন কি না, ইম্পর্টেন্ট না। যেহেতু ইম্পর্টেন্ট না, সেহেতু সবগুলো তুমি আনার চিন্তা করতে পারো না। তুমি যদি মনে করো না এটা আনতে হবে, প্রতিটা লাইন থেকে আনতে হবে, না এটা হবে না, প্রতিটা লাইন থেকে আনার কোনো সুযোগই নাই। তোমাকে মানে বেছে বেছে, হুম বেছে বেছে তোমাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো মানে সামারিতে আনতে হবে। ঠিক আছে? সুতরাং তুমি এখানে খেয়াল করে দেখবা, এই প্যাসেজের মধ্যে এইখানে যা যা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এর ফলে একটা মানুষ যে মনে করো মূল প্যাসেজটা পড়ে নাই, সে যদি এই প্যাসেজটা পড়ে, সে একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে মেইন প্যাসেজে কি কি থাকতে পারে।
কারণ প্রথমে আমরা কি করলাম, এই প্যাসেজ সম্পর্কে প্যাসেজকে পরিচয় করে দিলাম যে আমরা কোন প্যাসেজ থেকে কোন প্যাসেজের ভিত্তিতে আমরা সামারি লিখতেছি, এবং ওই প্যাসেজের মূল বিষয়টা কি। ওই প্যাসেজের মূল বিষয় হচ্ছে গাজী পীর, সে ছিল একজন মুসলিম সেন্ট এবং তার সম্পৃক্ততা হচ্ছে কার সাথে, সুন্দরবন এরিয়ার সাথে। তো এইখানে এই সেন্টেন্সের মধ্যে সে একটা অডিয়েন্স বা একটা রিডার একটা ক্লিয়ার আইডিয়া পাবে সামারি সম্পর্কে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা হচ্ছে কি, যে অ্যাকর্ডিং টু এই যে এতটুকু, এই এতটুকু যদি কেউ পড়ে বুঝতে পারবে যে সে কি করছে, সে কেন বিখ্যাত হয়েছে। যে সে অনেক কেরামতি দেখাইছে, মানে মিরাকল ছিল। সে কি করতে পারতো, ডেঞ্জারাস এনিমেলদেরকে কন্ট্রোল, মানে টাইগার এবং ক্রোকোডাইলকে কন্ট্রোল করতে পারতো, এবং এর ফলে এজ এ রেজাল্ট এর ফলে কি হয়, গ্রামবাসীরা তার কাছে এসে সাহায্য চাইতো। হ্যাঁ, ঠিক আছে। এবং ফাইনালি তার যে গল্পগুলো, তার যে এই কাহিনী, তার যে এই কেরামতি বা মিরাকল, এগুলো কোন জায়গায় সংরক্ষিত আছে, ফক লিটারেচারে। হ্যাঁ, প্রিজার্ভড ইন ফক লিটারেচার, স্ক্রল পেন্টিং অ্যান্ড ট্রেডিশনাল থিয়েটার। তার মানে প্রথম হচ্ছে এই প্যাসেজটা হচ্ছে, এই সামারিটা হচ্ছে এই প্যাসেজ সম্পর্কে। এই প্যাসেজের মূল বিষয় হচ্ছে কি, অমুক, সে এই করছে এবং সে এই কারণে সে মানে বিখ্যাত হয়েছে, এবং এইটা এইভাবে সংরক্ষণ করা হয়েছে। সো এই তিনটা বা চারটা সেন্টেন্স তোমরা সাধারণত মনে রাখবা। বেশি লেখার মধ্যে কোনো ক্রেডিট নাই, বুঝছো? বেশি লেখলে স্যারে বেশি মার্ক দিবে, বিষয়টা সেরকম না। এটা একটা মিথ, এটা একটা মিথ্যা ভুল ধারণা। সুতরাং চেষ্টা করবা যে চারটা পাঁচটা সেন্টেন্সের মধ্যে তোমার সামারি শেষ করে ফেলা। এবং এবং এইখানে কি করা লাগবে, আহ, যদি তুমি তিনটা সেন্টেন্সকে ভেঙে একটা সেন্টেন্স বানাইতে হয়, তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হচ্ছে তোমাকে, এই যে 6 নম্বর স্টেপ, তোমাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা লাগবে। যদি তুমি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করো, তাহলে তুমি কি করতে পারো, অনেকগুলো সেন্টেন্সকে তুমি একসাথে করে ফেলতে পারবা। কারণ তোমরা জানো কনজাংশন মাধ্যমে আমরা কি করি, দুইটা বাক্যকে বা দুইটা বিষয়কে আমরা কি করি, একত্র করি। এখানে দেখো কিছু লিঙ্কিং ওয়ার্ডে দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে আছে অ্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে বিকজ, সো, তারপর হচ্ছে অলসো, তারপর হচ্ছে কি দেয়ারফর। এই ওয়ার্ড গুলো বা এই ফ্রেজ গুলো দিয়ে আমরা কি করি, সেন্টেন্সকে আমরা অন্য আরেকটা সেন্টেন্সের সঙ্গে কানেক্ট করি। যেমন ধরো এন্ড, আমি এখানে তোমরা যদি এই প্যাসেজটাই খেয়াল করো, এই প্যাসেজের মধ্যেই দেখবা এই সবগুলো ব্যবহার আছে। যে এই যে আমরা এখানে যে লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম, এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার এখানে তুমি জাস্টিফাই করতে পারবা। হ্যাঁ, খেয়াল করো। এন্ড এর ব্যবহার কি বলছিলাম, এন্ড এর মাধ্যমে কি করা যায়, দুইটা বিষয় আমরা এন্ড এর মাধ্যমে কি করি, দুইটা বিষয় কানেক্ট করি, দুইটা আইডিয়াকে একত্র করি। যেমন দেখো এখানে বলছে, আমি এড করি, আম, খেয়াল করো। এখানে বলছে কি, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ড হি ওয়াজ বিলিভ টু পারফর্ম মিরাকলস, বুঝছো? এই যে একটা সেন্টেন্স। এরপরে কি করছে, তার অনেক কেরামতি ছিল, মানে অলৌকিক ঘটনা সে ঘটাইছে। এবং এন্ড দ্বারা কি করছে, দেখো এখানে এন্ড বলছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে না, এই যে এইভাবে খেয়াল করো। হ্যাঁ, দেখো এখানে এন্ড দ্বারা কি করলো, নতুন আরেকটা আইডিয়া শেয়ার করলো, যে সে কি করতে পারতো, শুধুমাত্র কেরামতি দেখাইতো না, সে মানে ভয়ঙ্কর প্রাণীদেরকে কি করতে, কন্ট্রোল করতে পারতো, যেমন টাইগার্স এন্ড ক্রোকোডাইলস। এবং এর ফলে, এর ফলে কি হয়েছে, এই যে এজ এ রেজাল্ট, সো, হ্যাঁ, সো মানে কি, সুতরাং, বা এটাকে কারণ বর্ণনা করে, এজ এ রেজাল্ট ভিলেজার্স থট হি প্রোটেক্টেড দেম অ্যান্ড অ্যালাউড দেম টু লিভ সেফলি নিয়ার ফরেস্ট। তুমি খেয়াল করে দেখবা, এই যে এখানে এজ এ রেজাল্টের মধ্যে এন্ড দ্বারা, যে এখানে এন্ড ব্যবহার করা হয়েছে, এই এন্ড দ্বারা মূলত দুইটা তিন চারটা সেন্টেন্স আমরা কি করছি, কি করে ফেলছি, কানেক্ট করে ফেলছি। তোমাদের দেখাই আমি, এই যে এখানে খেয়াল করো। হুম, আগের, এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখবা, এখানে বলছে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস হু থ্রেটেন দ্য পিপল অফ দ্য রিজিয়ন। ঠিক আছে, এই যে পিপল অফ দ্য রিজিয়ন ফুল অফ ক্রেনাস ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, হ্যাঁ, বে অফ বেঙ্গল। বিকজ অফ দিস, এবং এর ফলে, because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. It also believed that he enabled villagers to live close to forest and jungles and cultivate their lands. Consequently, এর ফলে ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন। মানুষ কি করতো, সে যেহেতু মানে ভয়ঙ্কর প্রাণীদেরকে কন্ট্রোল করতে পারতো, এবং এবং সে কি করছে, মানুষকে জঙ্গলের পার্শ্ববর্তী ভয়ঙ্কর জায়গায় গিয়া চাষাবাদ করতে কি করছে, মানুষকে সক্ষম করে গড়ে তুলছে। এবং এর ফলে, এবং এর ফলে কি করছে, মানুষ তার কাছে সাহায্য প্রার্থনা করতো। So, এই যে তিন চারটা সেন্টেন্স এইখান থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে
একেবারে এইখান পর্যন্ত। চিন্তা করছো, অনেক লম্বা একটা প্যাসেজ, সে কি করলো অনেকগুলো সেন্টেন্সে। খেয়াল করে দেখো, আমরা কি করলাম এখানে, এই যে এইখানে কি করলাম, খেয়াল করো, এইখানে এই যে অল্প জায়গার মধ্যে কি করে ফেলছি, এই সবগুলো বলে ফেলা হয়েছে। ঠিক আছে, এবং ফাইনাল সেন্টেন্সে বলা হয়েছে যে তার এই যে গল্পগুলা, তার এই যে মিরাকল গুলা, এগুলো সংরক্ষিত আছে। কিসে সংরক্ষিত আছে এটা বলা হয়েছে, যে ফক লিটারেচারে, স্ক্রল পেন্টিং এ, এবং ট্রেডিশনাল থিয়েটারে। সো এইভাবে যদি তোমরা কি করো, এই যে এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করো, এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করার মাধ্যমে তুমি কি করতে পারবা, তিনটা চারটা সেন্টেন্সকে ভেঙে তুমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারবা। এবং এর ফলে দেখা যাবে যে তুমি অনেক কথা বলে ফেলবা মাত্র একটা সেন্টেন্স তুমি ব্যবহার করে। ঠিক আছে, সো এই টেকনিক গুলো শিখতে হবে, এবং এগুলো তোমাকে সময় দিয়ে প্র্যাকটিস করা লাগবে, যে কিভাবে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে বড় সেন্টেন্সকে ছোট করা যায়। ঠিক আছে, এই দিকে কিন্তু তোমাদের নজর দেওয়া লাগবে। সো আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো, যে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন সেন্টেন্স লিখবো, ইম্পর্টেন্ট ইনফরমেশন কিভাবে নিয়ে আসবো, এবং এন্ডিং সেন্টেন্সটা কিভাবে হবে, এবং কিভাবে আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স গুলোকে ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, এখন দেখো 7 নম্বর স্টেপটা কি হবে। 7 নম্বর স্টেপটা মূলত এটা হচ্ছে, তোমার যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আহ, আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা তো আগেই বলছিলাম, অ্যাভয়েড কপিং এন্ড কপিং দ্য হোল টেক্সট। তোমরা যদি মনে করো সামারি লেখার জন্য তোমরা কি করো, এই যে এখানে যেটা বলছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তোমাদেরকে আগেও বলে রাখছি আমি, যে তোমরা কি করতে পারবে না, তোমরা টেক্সট থেকে কোনো সেন্টেন্স কপি করতে পারো না। হ্যাঁ, ডেফিনেটলি তুমি ওয়ার্ড কপি করতে পারো, যে একটা ফ্রেজ কপি করতে পারো, কিন্তু তুমি যদি চাও যে দ্য হোল টেক্সট কপি করে ফেলবা, মানে ফুল সেন্টেন্স কপি করে ফেলবা, একটার পর একটা সেন্টেন্স আইনা তুমি একটা মানে সামারি লিখে ফেলবা, এটা করলে চরম বোকামি হবে, এবং তুমি বুঝতে পারবে না যে তুমি কিভাবে মানে ধরা খেয়ে যাবা। যে এখানে এই জন্য বলছি, তুমি অবশ্যই কি করা লাগবে, যেহেতু তুমি কি কি করতে পারবে না, কপি মানে করতে সেন্টেন্স বা সেন্টেন্স কপি করবে না, এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে তুমি কি করতে, চেঞ্জ দ্য ওয়ার্ডিং। এই চেঞ্জ দ্য ওয়ার্ডিং মানে কি, চেঞ্জ দ্য ওয়ার্ডিং মানে হচ্ছে প্যারাফ্রেজ করা। ঠিক আছে, প্যারাফ্রেজ ওয়ার্ডটা তোমরা আগে শুনছো কিনা। প্যারাফ্রেজ মানে হচ্ছে, এটাকে বলা হয় যে তুমি ওয়ার্ড চেঞ্জ করবা, সিনোনিম ইউজ করবা, সিনোনিম ইউজ করে করে সিনোনিম ইউজ করে, অথবা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে তুমি এটা কি করতে পারো, এটাকে তুমি তুমি তোমার ওই কথাটা তুমি তোমার ভাষাকে বলে ফেলতে পারো। এই জন্য বলা হয়েছে চেঞ্জ দ্য ওয়ার্ডিং। ওয়ার্ডিং মানে হচ্ছে তোমার ওয়ার্ড ফর্ম ইউজ করা, বা সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচার চেঞ্জ করা। এই দুইটা কাজের মাধ্যমে, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে এবং ওয়ার্ডের সিনোনিম ইউজ করে করে তুমি কি করতে পারবা, ওই যে অ্যাভয়েড করতে পারো, কিভাবে যে কিভাবে টেক্সট থেকে কপি করা লাগে। কারণ যদি তুমি এটা না করতে পারো, তোমাকে যে কাজটা করো সেটা তুমি টেক্সট থেকে কপি করা লাগে, আর টেক্সট থেকে যদি লাইন কপি করো তুমি খুব পোর মার্ক পাবা। তো এই জন্য তোমাদেরকে প্যারাফ্রেজিংটা শিখতে হবে, যে কিভাবে প্যারাফ্রেজ করা লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এখানে, ইউজ ইওর ওন এবং সিম্পল ইংলিশ। হ্যাঁ, কিপ অনলি দ্য মেইন আইডিয়া, যেটা আগে বললাম। তারপরে একটা কি আছে এখানে, সামারি শুড বি মাচ শর্টার দ্যান দ্য অরিজিনাল ওয়ার্ড। এটা তো আগেই বলছি যে 3 ভাগে 1 ভাগ লিখবা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমার ফাইনাল মেসেজ তোমাদের জন্য, সেটা হচ্ছে কি করা যাবে না, ইউজ সিম্পল ইউজ সিম্পল ওয়ার্ড। ঠিক আছে, সিম্পল ইংলিশ মানে মধ্যে বলছিলাম যেটা অ্যাক্টিভ ইউজ করবা, তারপরে হচ্ছে সিম্পল স্ট্রাকচার সেন্টেন্স ইউজ করবা, তারপর যে ডিরেক্ট অ্যাকশন ইউজ করবা, তারপরে রাইট শর্ট সেন্টেন্সেস, লম্বা সেন্টেন্স কম কম লেখাই ভালো। হ্যাঁ, ইনক্লুড ইনক্লুড অনলি দ্য মেইন আইডিয়াস। যেগুলো মেইন আইডিয়া সেগুলো, মানে ছোট, যেগুলো ইনসিগনিফিকেন্ট, যেগুলো অদরকারি, আননেসেসারি, যেটা তোমাদেরকে প্রথমে বলছি আমি, যে আননেসেসারি ইনফরমেশন দিয়ে শুধুমাত্র মানে সংখ্যা বাড়লে হবে না, সাইজ বড় করলে হবে না, মার্ক পাবা না সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমার কি করা হবে, শুধুমাত্র অনলি দ্য মেইন আইডিয়া তুমি লিখবা। ঠিক আছে, এবং লিখতে হবে তুমি তোমার নিজের ভাষায়, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ কপি করা যাবে না। যদি তুমি কপি করো তাহলে কিন্তু পুয়ার মার্ক পাবা। হ্যাঁ, এই জন্য এখানে বলা হয়েছে কি, ডু নট কপি দ্য ফুল টেক্সট, ডু নট ইনক্লুড আননেসেসারি ডিটেলস।